শুধুমাত্র স্টেজেই চেয়ার থাকবে 900, 300 থাকবে শহীদ পরিবারের জন্য, 300 থাকবে নেতাকর্মীদের জন্য, 300 থাকবে অতিথিদের জন্য। মানে 900 চেয়ার শুধুমাত্র স্টেজে থাকবে। 300 মানে 30টির মতো মনিটর, তারপর গোসলখানা, পানির ব্যবস্থা, প্রসাবখানা, উজুখানা, তারপর মেডিকেল ক্যাম্প, মানে কল্পনাতীত, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এইভাবে সুশৃঙ্খলভাবে সমাবেশ করতে পারছে বলে আমার কাছে মনে হয় না। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ারে এক যুগান্তকারী ইতিহাস গড়তে যাচ্ছে জামাত। আপনারা জানেন যে আজকে জামাত ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে তারা তাদের সমাবেশ করতে যাচ্ছে, এবং সমাবেশ করার উদ্দেশ্য হলো তারা বলতে চাচ্ছে যে এখানে গোলাম পরোয়ার তিনি একটি বক্তৃতা দিচ্ছেন, তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই সমাবেশটা কিসের জন্য। তো তিনি উত্তর দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে এই ঐক্যমত কমিশনের কিছু সমস্যা আছে, সেখানে ঐক্যমতে যাওয়া যাচ্ছে না, যে কারণে সমাবেশ করে তারা তাদের যে বার্তা সেটা সরকার, প্রশাসন এবং দেশবাসী এমনকি কমিশনকেও জানাতে চায় জামাত। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার যে সংস্কার কমিশন করা হয়েছে, সেই সংস্কার কমিশনে কিন্তু একমত হওয়া যাচ্ছে না বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো সেই জায়গা থেকেই জামাত এই সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে একটা বার্তা দিতে চায় যে আমরা আসলে কি চাই, সেই চাওয়ার ব্যাপারে তাদের সুস্পষ্ট বার্তা থাকবে। এখন আসলে তারা কি চায় আমি যদি আপনাদেরকে ধরে ধরে একটু পড়ে শোনাই যে তাদের যে গুরুত্বপূর্ণ যে দাবি, যে 7টা দাবি তারা তুলেছে। একটা হলো প্রথম দাবি হইলো তারা প্রথমেই যে দাবিটা করতেছে সেটা হলো গণহত্যার বিচার। আপনারা জানেন যে এই গণহত্যা যেটা হয়েছে এই জুলাই আগস্টে, সেই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। দ্বিতীয় যে দাবিটা তারা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার, যে সংস্কার নিয়ে তালবাহানা চলতেছে সেই তালবাহানা করা যাবে না, মৌলিক সংস্কার করতে হবে এবং মৌলিক সংস্কার মেনে নিতে হবে। এবং আর যে দাবিগুলো আছে সেটা হলো জুলাই সনদ। আপনারা দেখেছেন যে অ্যাডভোকেট শিশির মনির, জামাতের নেতা, তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন যে জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা চলবে না, জুলাই সনদ দ্রুত জুলাই সনদ দিতে হবে এবং জুলাই সনদ দিয়ে তারপর সংবিধান স্থগিত করতে হবে। আপনারা সংবিধান যদি স্থগিত করবে কি করবে না সেটা সরকারের বিষয়, কিন্তু জুলাই সনদ যে দিতে হবে এটা কিন্তু সবারই একটা দায়িত্ব এবং সবাই এতে একমত হয়েছেন। আপনারা জানেন যে বিএনপি পর্যন্ত বলে দিয়েছে যে জুলাই সনদের ব্যাপারে আমরা একমত, এবং প্রথমে যে বিএনপি বলছিল যে জুলাই সনদ হবে, এটা রাজনৈতিক দলিল হিসাবে থাকবে, এটা সংবিধান অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নাই। তো পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে আলোচনা সমালোচনার মাধ্যমে তারাও রাজি হয়েছে যে এটা জুলাই সনদ করতে হবে, এই একটা বিষয়। এবং হইল ঘোষণা, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, এটা তারা যুক্ত করেছে। অভ্যুত্থানের নিহত এবং আহত পরিবারদের পুনর্বাসন। আপনি বুঝতে পারছেন যে তারা কোথায় আঘাত করতেছে। তাদের যে দাবিগুলা, একটা দাবিও আপনি ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে অভ্যুত্থানের যারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে, এটা নিয়ে অনেকেই কম কথা বলতেছে। অনেক বড় বড় রাজনৈতিক দল তারা তেমন কোনো জোর দিতেছে না। এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে মির্জা আব্বাস সাহেব তিনি হাসপাতালে গেছিলেন, সেখানে শহীদ যারা অসুস্থ আর কি, তারা মির্জা আব্বাসকে প্রশ্ন করতেছেন যে আপনারা নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছেন, কিন্তু এই যে আমরা অসুস্থ বা এই যে গণহত্যা চালানো হয়েছে, যে তার যে বিচার, এর ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। সেখানে কিন্তু এভাবে সেই আহত ব্যক্তিরা প্রতিবাদ করছিল বা কথা বলছিল মির্জা আব্বাস সাহেবের সাথে। এবং তারা যে আরেকটা দাবি তুলছে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমানের যে বিদ্যমান পদ্ধতি আছে, এই পদ্ধতির সাথে আপনার অনেকেই একমত না। বিএনপি এবং বিএনপির সাথে হয়তো আরও কিছু দল আছে তারা পিআর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু অধিকাংশ দল কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখন এই যে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, এবং অন্যান্য অনেক ছোটোখাটো দল, জামাত এবং ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, তারপর অন্য অন্য রাজনৈতিক দলগুলোর অধিকাংশই তারা জানেন যে অনেকের ছোট ছোট 2-1% ভোট আছে। তো তারা যদি একটু পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে কিন্তু তারা সংসদে যাইতে পারে, এই একটা বিষয়। কিন্তু আমি আসলে আমি আমার মতামত আজকের ভিডিওতে দিচ্ছি না। তো তার আরেকটা গুরুত্বপূর্ণ হলো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা। আপনি বুঝতে পারতেছেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার জন্য এই কয়েকদিন আগে বিএনপির এক নেত্রী তিনি বলছিলেন যে প্রবাসীদের ভোট দেওয়ার কি দরকার, তারা শুধু টাকা পাঠাবে পরিবারের কাছে, এই তাদের কাজ। তারা বাসা বাড়ির ভিটা মাটি বিক্রি করে যায়, তাদের কাজ হলো পরিবারের কাছে টাকা পাঠানো। বাংলাদেশের রাজনীতিতে কি হইতেছে, বাংলাদেশে
আমরা কি করতেছি, বাংলাদেশের আন্দোলন বা সরকার পরিবর্তনে বা ভোট দেওয়া এটা গুরুত্বপূর্ণ না প্রবাসীদের জন্য। তো তিনি ইতিমধ্যে সমালোচিত হয়েছেন। আপনারা জানেন যে বিএনপির নেত্রী পাপিয়া, তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই যে বিএনপির কোনো ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বা তাকে শোকাজ করা হয়েছে। শোকাজ টোকাজ বহিষ্কার টহিষ্কার এগুলো হলো নাটক, এগুলো তারা করতে পারে। আজকে যাকে বহিষ্কার করছে কিছুদিন পরে তাকে আবার দলে নিয়ে নিবে। আমরা দাবি করছি প্রবাসীদের পক্ষ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক। তো এই যে 7টা গুরুত্বপূর্ণ দাবি এবং এর সাথে আরও কিছু দাবি যুক্ত হইতে পারে, যেমন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তার নিশ্চয়তা দেওয়া, এভাবে কিছু দাবি তাদের অবশ্যই যুক্ত হবে। এখন এই যে আপনারা জানেন যে আসলে জামাত, আমরা জানতাম যে জামাতের যে শিবির শাখাটা বা এই যে রাজনৈতিক ছাত্র সংগঠনের ভিতরে শিবির, এরাই শুধুমাত্র অন্যান্য সংগঠনে থাকে, তারা আপনার মোটামুটি প্রতিযোগিতামূলক কাজ করে থাকে। যেমন আপনারা এর আগে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প তৈরি করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চিকিৎসা সেবা দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঈদের দিনে, কোরবানির দিনে গরু জবাই করে খাওয়ানো, ছাত্রছাত্রীদেরকে ফ্রি ঔষধ দেওয়া, পানি এবং গাছ লাগানো, বিভিন্ন রকমের কাজ তারা করে যাইতেছে। এবং তারই ধারাবাহিকতা আজকের যে সমাবেশটা জামাত করতেছে সেখানে উজু করার ব্যবস্থা রাখছে। আপনারা দেখেছেন ভিডিওতে হয়তো যে সারি সারি তারা পানির কল বসিয়ে দিয়েছে, যেখানে তারা উজু করতে হবে। প্রসাব করার জন্য জায়গা তৈরি করে দিয়েছে, পায়খানা করার জন্য জায়গা তৈরি করে দিয়েছে। 15টা শুধু মেডিকেল ক্যাম্প করে দিয়েছে, যেখানে 30 জন শুধু ডাক্তার থাকবে, আনলিমিটেড তারা সেবা দিয়ে থাকবে। কেউ অসুস্থ হইলে, কারো শরীর খারাপ করলে, কারো জ্বর হইলে সেখানে ঔষধ থাকবে। সব কিছু আপনার ফ্রি, বিনামূল্যে আপনি পাইতেছেন। এবং এই যে 6000 আছে ভলান্টিয়ার, এখানে যে আপনি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তার কোনো সুযোগ নাই। তো এভাবেই আসলে জামাত এগিয়ে যাইতেছে। এবং আপনারা জানেন যে মঞ্চটা পর্যন্ত তৈরি করা হয়েছে, সেই মঞ্চে প্রথমত শহীদদের পরিবারের জন্য 300 শহীদ এবং আহত যারা আছে তাদের জন্য 300 সিট, 300 চেয়ার বরাদ্দ করা হয়েছে। এবং আরও 300, 600 চেয়ার বরাদ্দ করা হয়েছে অতিথিবৃন্দের জন্য, নেতাকর্মীদের জন্য। মানে 900, শুধুমাত্র 900 চেয়ার আছে শুধু আপনার ইয়ের জন্য। 900 চেয়ার ধার্য করা হয়েছে আপনার এই বিশেষ ব্যক্তিবর্গের জন্য। অন্যান্য সমাবেশে কিন্তু 900 লোকই হয় না। তো আপনি চিন্তা করেন যে 900 চেয়ার শুধু স্টেজে থাকবে। এটা আসলে ইতিহাস। এবং বাংলাদেশের রাজনীতিতে জামাতের জন্য এটা তো ইতিহাস বটেই। তো সমাবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা হয়তো আরও কিছু আপডেট আসবে, আরও কিছু তথ্য আসবে, সাথেই থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।